বন্ধুরা ১৩ বছর পর ভারত এমন একটা কাণ্ড করে দেখিয়েছে যা গোটা বিশ্বের মাথায় হাত ফেলে দিয়েছে যে ভারত এই সমস্ত করছে কিভাবে। যেখানেই যাচ্ছে সেখানেই কোনো না কোনো জোগাড় লাগিয়ে দুপক্ষ থেকেই ফায়দা লুটছে, অথচ বাকি বিশ্বের দেশগুলো কনফ্লিক্টে ফেসে রয়েছে। আর এবারেও এমনই একটা ঘটনা ঘটেছে যেখানে এক আফ্রিকান মুসলিম দেশ যার নাম হলো লিবিয়া, দেশটা গত ১৩ বছর ধরে গৃহযুদ্ধের সম্পূর্ণ বরবাদ হয়ে গেছে। আর এই গৃহযুদ্ধের দরুন গোটা বিশ্ব দুভাগে ভাগ হয়ে যায়। একদিকে লিবিয়ার সরকারকে কিছু কিছু দেশ সাপোর্ট দিচ্ছিল, অন্যদিকে ওদের সেনাকে বাকি দেশ সাপোর্ট দিচ্ছিল। ফলে সব দেশই চাইছিল যে ওদের পক্ষে জিতুক, আর যে পক্ষ জিতবে তারা ক্ষমতায় আসতে লিবিয়াতে বিরাট বড় বড় তেলের ভাণ্ডার রয়েছে সেটা খুলে দেবে, আর এই সমস্ত ইউরোপিয়ান দেশের কোম্পানি এর দখল নেবে। কিন্তু হয় এর উল্টো, এরা লিবিয়াতে লড়াইয়ে ফেসেছিল, আর সেই ফাঁকে এখন ভারত এখানে বাজি মেরে দিয়েছে। কীরকম? তো বন্ধুরা, এই রিপোর্টটা দেখুন। এটা আজ থেকে মোটামুটি ২০ বছর আগের রিপোর্ট, মানে ২০০৪ সালে তৎকালীন ভারত সরকার লিবিয়াতে প্রথমবার গোটা একটা অয়েল ফিল্ড কিনে নেয়। আর এটা প্রথম ঘটনা ছিল যখন ভারত দেশের বাইরে অন্য একটা দেশে গিয়ে তেলের কুয়ো কিনছে। কিন্তু মুশকিল হলো এরপর ভারতের সরকার পাল্টে যায় এবং এই অয়েল ফিল্ডের যে কাজ সেটা কিন্তু অনেকটাই স্লো হয়ে গিয়েছিল। এবং ঠিক এরই মাঝে গোটা আরব বিশ্বে বিরাট বড় একটা ক্রাইসিস শুরু হয়। আপনারা হয়তো আরব স্প্রিংয়ের কথা শুনে থাকবে, যেটা ২০১১ সালে শুরু হয়েছিল, যখন আমেরিকার নির্দেশে টিউনিশিয়া নামক দেশের বিভিন্ন বিরোধী লোকজন তাদের দেশের যে ডিক্টেটর তাকে ক্ষমতাচ্যুত করার লড়াই শুরু করে। এবং দেখতে দেখতে এই লড়াই গোটা আরব বিশ্বে ছড়িয়ে পড়ে। আর ওই সময়ে লিবিয়ার ডিক্টেটর ছিল গদ্দাফি, আর আমেরিকার চালে এই গদ্দাফির বিরুদ্ধেই ওখানকার সাধারণ মানুষকে চটিয়ে তোলা হয় এবং এই গদ্দাফিকে রাস্তায় ফেলে ওখানকার মানুষ মেরে দেয়। এবং স্বাভাবিকভাবে গদ্দাফির মৃত্যুর পর ক্ষমতা সরে যেতে গোটা লিবিয়া জুড়ে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে যায় যে কে এবার দেশের ক্ষমতা দখল নেবে। আর এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের দেশের তেলের কোম্পানির পক্ষে ওই দেশে থেকে তেলের খোঁজ করা এক কথায় অসম্ভব ছিল। ফলে ওরাও ওখান থেকে তড়িঘড়ি পালিয়ে আসতে বাধ্য হয় এবং ভারত যে অয়েল ফিল্ড ওই দেশে কিনেছিল সেটাও কিন্তু বন্ধ হয়ে যায়। এরপর গত মোটামুটি ১৩ বছর ধরে গোটা দেশ জুড়ে গৃহযুদ্ধ চলতে থাকে। কিন্তু লাস্ট ৮ থেকে ৯ বছরে যখন বাকি দেশগুলো লিবিয়ার আলাদা আলাদা পক্ষকে যুদ্ধে সাহায্য করছিল, ভারত একটু অন্যরকম ডিপ্লোমেসি চালু করে যাতে ওদের দুপক্ষের সাথে ভারতের সম্পর্ক ভালো থাকে এবং ক্ষমতায় যেই আসুক না কেন ফায়দা তো ভারতেরই হবে। আর হয়ও সেটা। এখন ধীরে ধীরে লিবিয়ার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এবং দুপক্ষ একটা সমঝোতায় চলছে। আর এটারই সুযোগ নিয়ে ভারত এখন নতুন করে লিবিয়াতে যে তেলের কুয়ো সেটা পুনর্দখল নিতে শুরু করে দিয়েছে। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখো। রিউটার্সের দাবি অনুযায়ী ভারতীয় কোম্পানি ওএনজিসি আবারও লিবিয়ার সাথে কথা বলছে, যাতে করে আগামী কয়েক মাসের মধ্যে ভারতীয় স্টাফ ওখানে আবার ফিরে যেতে পারে। আর নতুন করে মোটামুটি ১৩ বছর পর আবারও তেল আর ন্যাচারাল গ্যাস তোলা শুরু হবে। ফলে স্বাভাবিকভাবেই এটা কিন্তু ভারতের জন্য বিরাট বড় একটা সফলতা। এর চক্করে ভারত লিবিয়াতে তেল আর গ্যাসের প্রোডাকশন শুরু করতে পারবে, বরং এখান থেকে এই সমস্ত তেল না কেবল ভারত বরং বিশ্বের বাকি দেশেও এক্সপোর্ট করা সম্ভব হবে। আর স্বাভাবিকভাবে এই এক্সপোর্টের একটা অংশ যাবে লিবিয়ার সরকারের কাছে আর বাকিটা ভারতীয় কোম্পানির প্রফিট, যেটা ডিরেক্টলি ভারতীয় ইকোনমিতে পাম্প হবে। ওদিকে ভারতেরও যে তেলের ডিমান্ড সেটাও অনেকটা লিবিয়া থেকে পূরণ হতে পারে, এতে কিছুটা ডিসকাউন্টও পাবে ভারত। ফলে ওভারঅল ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখুন বা ডিপ্লোমেসি, এটা ভারতের বিরাট বড় একটা জয়। এই কারণে কিন্তু ভারত কোনো দেশের পক্ষ নেয় না। ভারত আমেরিকার সাথেও আছে, আবার রাশিয়ার সাথেও আছে। ভারত ইসরায়েলকেও সাপোর্ট দেয়, আবার আরব দেশেরও ভারত খুব ক্লোজ। আর ঠিক এই কারণেই ভারতের ইকোনমি কন্টিনিউয়াসলি গ্রো করছে, যেখানে সব দেশ কনফ্লিক্টে জড়িয়ে পড়ছে। বাকি ভারতের এই সবচেয়ে বড় সফলতাকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।